আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা যাচ্ছি দিনাজপুরে রামসাগর এবং উত্তরে আরো দু একটি জায়গা ঘুরে দেখব বলে। রীতিমতো শ্যামলী পরিবহন কল্যাণপুর থেকে আমরা রওনা দিয়েছি, আমাদের গাড়ি ছেড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমিন বাজার থেকে যে বসিলার দিকে যে রাস্তা গেছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই রাস্তার মাথায়। এখানে একটু স্লোলি গাড়ি যায়, তাই এই জায়গাটাও রাতে কেমন হয়। এখন রাত 11:30 বাজে। তো রাত 11:30টার দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে আমরা চলে আসলাম সিরাজগঞ্জের যে ফুড ভিলেজ, সেই ফুড ভিলেজে এসে আমাদের যাত্রা বিরতি দিল। যাত্রা বিরতি দেওয়ার পর আমরা এখানে হাত মুখ ধরলাম, স্ন্যাক্স সারলাম, রুটি ভাজি। তারপর একটু বের হলাম, যেহেতু আজকে যাত্রা বিরতি এখানে 20 মিনিটের জায়গায় আধা ঘন্টা দিয়েছে, অর্থাৎ 30 মিনিট। তো ঘুরে ঘুরে একটু দেখার সুযোগ হয়েছে। এটা উত্তরবঙ্গের একটা প্রিভিলেজড উন্নত মানের গাড়ি এসআর পরিবহন। এটা বেশিরভাগই এখানে হুন্ডাইয়ের যাত্রীরা আসা যাওয়া করে। এখানে দিনাজপুরের থেকে ঢাকার ভাড়া এখানে প্রায় 2000-এর মতো, 1800 টাকার মতো হুন্ডাইতে। তো আমরা একটু ঘুরে ঘুরে ফুড ভিলেজ দেখতেছি। ফুড ভিলেজ শ্যামলী পরিবহন এটা দেখাচ্ছে আপনারা ঘুরে ঘুরে দেখানোর জায়গার মধ্যে। এই পরিবহনটাতেই কিন্তু আমরা আসছি। এই বাসটাই আমাদের শ্যামলী পরিবহনের নর্মাল ভাড়া হচ্ছে 900 টাকা। তো ফুড ভিলেজের সামনে দারুণ আলোকসজ্জা, অনেক সুন্দর, মানুষের আনাগোনা, সারা রাত এটা থেকে এরকম কর্মব্যস্ত। তো আমি নাস্তার পরে একটু ঘুরে ঘুরে দেখতেছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আলোকসজ্জা এখানে। এবং গাড়ি উত্তর অঞ্চলের কিন্তু গাড়িগুলো এখন মনে হয় যেন কক্সবাজার যে লাইনে আমরা যে বাসগুলো দেখতাম তার চাইতেও বেশি উন্নত বাস এখন উত্তর অঞ্চলে থাকে। এখানে শ্যামলী, হানিফ, এসাজ, আরকে, অরিন, খুব ভালো ভালো বাসগুলো। রাতের অনন্য শোভা এখানে শোভিত, দেখতে পাচ্ছেন। অত্যন্ত ভালো লাগার একটা সময়, যদিও চোখে আদৌ ঘুম আদৌ জাগরণ নিয়ে এই জিনিসগুলো দেখা। গভীর রাত, এখন প্রায় 2টা বাজে। তো প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। এটা শ্যামলী পরিবহনের পঞ্চগড়ের যে এসি বাস, সে এসি বাসটি, স্লিপার নয়, নর্মাল এসি বাস, সে এসি বাসটি। তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফুড ভিলেজের সামনে যে সুন্দর জায়গা, এই জায়গাগুলো একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে কিন্তু আমাদের বাসে ওঠার সময় হয়ে যাবে, সময়ও প্রায় শেষ। আপনারা দেখতে পাচ্ছেন বাস একের পর এক বের হচ্ছে। আর ফুড ভিলেজের সামনের থেকে আমাদের বাস যখন ছাড়লো, আমরা বাসে উঠে চলে আসলাম। এসে দিনাজপুরের কালীতলায় নামলাম। সেখান থেকে আমি একটা অটো নিলাম। অটোয় আমি চলে যাচ্ছি দিনাজপুরের রামসাগরে। বলে রাখি, এখানে আমি নাস্তা করিনি, কারণ এখানে তেমন নাস্তার কোনো দোকান খোলা পাইনি। তাই সকাল 7টার দিকে দেখেন যে সকালের সুন্দর দৃশ্য, গ্রামীণ পরিবেশ। বৃষ্টি হয়েছে রাতে, রাস্তায় পানি, কাদা, জল লেগে আছে। তো আমি এটা ফুলপুর বাজার, এখানে দিনাজপুরের সবচেয়ে যে বড় লিচু বাগান, সেই লিচুর বাগান কিন্তু ফুলপুরে। ইতিমধ্যে আমি এসে নামলাম, সেই চলে আসলাম রামসাগরে। রামসাগরের যে দিঘি, এটা সাগর নয়, এটা দিঘি। এর চারপাশে আম গাছ, আম ঝুলে আছে, ল্যাংড়া আম। প্রকৃতি এখানে অপূর্ব সাজে সেজে আছে। প্রকৃতির যা যা দরকার সকল উপকরণ এখানে আছে, দেখতে পাচ্ছেন। অপূর্ব সুন্দর। দিঘির পাশেই জলে ভেসে আছে রঙিন শাপলা। এটা গ্রাম বাংলার অনন্য একটি সৌন্দর্য, যা এখানে শোভা পেয়েছে। এই রামসাগরের পূর্ব উত্তর কর্নারে, আমি এখন পূর্ব উত্তর কর্নারের যে দিঘির ভেতরের সাইড আম গাছ, সেই আম গাছের নিচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক ভালো লাগে, অর্থাৎ গ্রামীণ পরিবেশ। এটা দিনাজপুরের একটি জাতীয় উদ্যান, আপনারা দেখতে পাচ্ছেন। আমার পেছনে আম, সে আমগুলো কিন্তু শুধু রসালো এবং যে শৈল্পিক সৌন্দর্য তা নয়, এটি কিন্তু খুবই গ্রীষ্মকালীন রসালো টসটসে মিষ্টি ফল।
এটি অত্যন্ত বেশি রেওচিনি সংযুক্ত ফল বলে কিন্তু এখন চিকিৎসকরা বলে যে ডায়াবেটিস রোগীরা কিন্তু এটা খেতে পারবে না। তাই বলে এত সুন্দর সুমিষ্ট সুস্বাদু ফলটি ডায়াবেটিসের রোগীরা খেতে পারবে না, এটা হয় না। তাই আমি বলবো যে চিকিৎসকদের পরামর্শ নিয়ে আমটি কতটুকু পরিমাণ খাওয়া যায়, কতটুকু স্বাদ নেওয়া যায়, এটি জেনে বুঝে অবশ্যই গ্রহণ করতে পারেন। যদি সেটা চিকিৎসক বলে, আপনার শরীরের কন্ডিশনের উপরে নির্ভর করে সেটা আপনারা দেখিয়ে বুঝে অবশ্যই গ্রহণ করতে পারবেন বলে আমি মনে করি। তো দেখতে পাচ্ছেন আমি আমগুলো আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, অনেক সুন্দর ঝুলে আছে। এরকম আসলে আপনি ঘুরতে গেলে যদি মনের যে আবেদন, অর্থাৎ আপনি যা দেখতে গিয়েছেন তা যদি আপনি না পান, তাহলে অবশ্যই কিন্তু মনে একটা ভালো লাগা কাজ করে না। তো আমার এখানে এসে মনে হচ্ছে যেন আমার সারা রাতের ক্লান্তি, সকালে নাস্তা না করেই রামসাগরে ছুটে যাওয়া সবকিছুই সার্থক হয়েছে। কারণ আপনি এখানে যদি এটাকে রামসাগর বলেন তাহলে এটা বড় একটা দিঘির নামটি হচ্ছে রামসাগর। এখানে 1700 শতকে রামনারায়ণ, একজন হিন্দু জমিদার, এটি নির্মাণ করেছিলেন। এখানে প্রায় 15 লাখ শ্রমিক কাজ করেছিল এবং প্রায় 6 মাস কাজ করার পর কিন্তু এই রামসাগর হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এটি একটি জাতীয় উদ্যান হিসেবে, সরকারের জাতীয় উদ্যান হিসেবে পরিগণিত। রাস্তা রামসাগরের চারপাশে এরকম পাকা রাস্তা আছে, তবে নির্জন। যেহেতু আমি সকালে আসছি, এখনো খুব একটা মানুষ আসেনি, 2-4 জন দোকানদার এখানে আসছেন। তো আমি ঘুরে একা আপনারা কখনো কিন্তু একটা ভুল করবেন না, সেটা হচ্ছে যে হেঁটে চারপাশ ঘোরার চেষ্টা করবেন না, অনেক কষ্ট হয়ে যাবে। যদি কোনো ভ্যান পান, সে ভ্যান গাড়ি দিয়ে যাতায়াতের ঘোরার চেষ্টা করবেন। আর না হলে এক সাইড দিয়ে গিয়ে ওখানে চায়ের দোকানে কিংবা স্টলে যে চেয়ারগুলো আছে সেখানে কিছুক্ষণ বসে পানি টানি খেয়ে আবার হাঁটা শুরু করবেন। এখানে প্রায় 30 থেকে 45 মিনিট সময় লাগতে পারে আপনার, যদি দ্রুত হাঁটেন। আর যদি বেড়ানোর উদ্দেশ্যে হাঁটেন তাহলে হয়তো বা 2 ঘন্টা 20 মিনিটের মতো আপনি এখানে লাগতে পারে। তো আমি মনে করি যে পুরোটা না হাঁটাই ভালো, যেহেতু অনেক দূর জার্নি করে গিয়ে অনেক না বুঝেই যদি হাঁটা শুরু করে দেন হয়তো বা ক্লান্তিটা আরো বেশি পেয়ে বসবে। তো এটা বলবো যে হয়তো বা ভ্যান নিতে পারেন চারপাশ ঘুরে দেখার জন্য। আমি আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন দিতেছি, সেটা হচ্ছে যে এটা যে নির্মাণ করেছিলেন তখনকার এই জায়গায় যে প্রজাদের পানির যে অভাব, সে পানির অভাবের জায়গা পূরণ করার জন্য, অর্থাৎ সবসময় পানি পাওয়ার জন্য এখানে রাজা রামনারায়ণ খনন করেন। তার নাম অনুসারে এটা রামসাগর। যদিও এটা বিশাল আকৃতির একটি দিঘি, আর বিশাল আকৃতির কারণে এটাকে সাগর বলা হয়েছে। আমি জানি না যে এটা সৌন্দর্যের কারণেও কিন্তু এটা সাগর বলা যায়, কারণ এটা আসলে একটা প্রাকৃতিক সৌন্দর্যটা সাগর বলা যেতে পারে। তো আপনারা আসবেন শহরের কোলাহল মুক্ত জায়গা ছেড়ে একটা দিন যদি এরকম নির্জন প্রকৃতির মাঝে থেকে ঘুরে বেড়ানো যায়। এর পাশে কিন্তু একজন সরকারি উদ্যোগে, অর্থাৎ জেলা পরিষদের উদ্যোগে এখানে কিন্তু একটি বিশ্রামাগার কিংবা রাতে থাকারও ব্যবস্থা আছে। আপনি 500 থেকে 1000 টাকার মধ্যেই ডিসি অফিস থেকে অনুমতি নিয়ে সেই অনুমতি সাপেক্ষে ওখানে গিয়ে রাত্রি যাপনও করতে পারেন। একটা অত্যন্ত সুন্দর এবং নয়নাভিরাম হবে। তবে এখানে খাবার কোনো ব্যবস্থা নেই, খাবার আপনাকে শহর থেকেই নিয়ে যেতে হবে, না তো খেতে হবে। সেটার ব্যবস্থা ওখানে আছে। ওখানে যে লোক থাকেন তিনি চাইলে কিন্তু আপনাদেরকে খাবার এনে দিতে, সরবরাহ করে দেবেন শহর থেকে কিংবা ফুলপুর বাজার থেকে, কিংবা জেলা পরিষদের আশেপাশে যে বড় মাঠ, সে বড় মাঠের এখান দিয়ে রুস্তমের হোটেল, এখানে খুব ভালো সুস্বাদু গরুর ভুনা গোশত পাওয়া যায়। তো ওখান থেকে আপনারা এনে খেতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে আসলে এখানে যতটুকু আমার চোখ যাচ্ছে সত্যি মন জুড়িয়ে যাচ্ছে, হৃদয় জুড়িয়ে যাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে কোকিলের কলতান অত্যন্ত সুন্দর এবং বিভিন্ন পাখির ডাক আপনাকে অত্যন্ত আনন্দ দেবে, মুগ্ধ করবে আপনাকে। দেখেন আমি হাঁটার চেষ্টা করছি, হাঁটতেছি আমি সেই দক্ষিণ পাড়ের দিকে যাচ্ছি। যাওয়ার পথে দূরে এখানে মনে হয় একটি বানর দেখা যাচ্ছে। হ্যাঁ, সম্ভবত এটি বানরই। দেখা যাক
বানরটি, আমি বানর ভয় পাই। একটি বানর, হ্যাঁ এটি অত্যন্ত বয়স্ক একটি বানর, সম্ভবত অনেক বয়স হয়ে গেছে, সে কিছু একটা খাচ্ছিল এখানে। হ্যাঁ, দেখা যাক, এগুলো মনে হয় কলার কোনো কিছু হতে পারে, কলার চোকলা কিংবা কলার খোসা এই ধরনের কিছু। তো বানরটি এখানে ঘুরে ঘুরে খাচ্ছিল আর আমাকে দেখে কিন্তু সে সাইডে উঠে গিয়ে বসছে। আমি তাকে দেখে একটু ভয় পাচ্ছি, কারণ বানর আসলে দেখলে একটু ভয় পায়। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বন, সামাজিক বন না, এটা একেবারে প্রাকৃতিক বন যেভাবে গড়ে ওঠে সেই বনের মতো দেখতে পাবেন এখানে। সবুজের সমারোহ এবং উঁচু টিলা পাহাড়ের মতো চারপাশ। এখন আমি চলে আসছি এখানে যে সরস্বতী এবং কি যেন বলে, সরস্বতী এবং সরস্বতী মন্দির, আর হচ্ছে এটা দুর্গা মন্দির, রাইট। সরস্বতী, রামসাগর, সরস্বতী এবং দুর্গা মন্দির। কথিত আছে যে এই দুর্গা মন্দিরে, দিনাজপুরের যে সরস্বতী মন্দিরের দুর্গা মন্দির আছে, এই মন্দির থেকে নাকি এখান দিয়ে এসে ঘাট দিয়ে তারা বিশেষ সময়ে গোসল করে তাদের। আমি জানি না, এগুলো লোকশ্রুতি কথা, এবং এখানে হিন্দু সমাজও কিন্তু এগুলো সত্যি মনে করেন না। যে তারপর আমি মন্দিরটার দিকে এগিয়ে যাচ্ছি, আমি কখনো এরকম মন্দিরের সামনে যাইনি। আর এখানে এতটা নির্জন বনের পরিবেশ, বন্য পরিবেশ, ভয়ই লাগছে, যেহেতু আমি আশেপাশে সম্ভবত আমি ছাড়া 2-4 কিলোমিটারের মধ্যে আর কেউ নেই। আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ 2-4 কিলোমিটারের মধ্যে আর কেউ নেই, এমন একটা অবস্থা, একেবারে নির্জন ঝিমারা পরিবেশ। আমি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, যেহেতু হাঁটতেছি এবং অনেক দূর হাঁটছি, সারা রাতের জার্নি, ক্লান্ত শরীর, তাই খুব একটা দ্রুত হাঁটছি না, আস্তে আস্তে হাঁটছি। আর হাতে ক্যামেরা, এই জন্য একটু ক্যামেরা নড়ে যাচ্ছে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে হাঁটার অবস্থায় যেভাবেই হোক, আপনি ট্রাইপড যেভাবেই ধরেন না কেন, ক্যামেরা একটু নড়বেই। এটা যেহেতু এটা স্থির করে কোনো ধরে রাখার মতো অবস্থা নেই যে যানবাহনের উপরে কিংবা আমি বসে আছি, এমন না, হাঁটতেছি এবং ট্রাইপড ধরে এগুচ্ছি, এই জন্য একটু নাড়াচাড়া হচ্ছে। তো সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু মন্দিরের কাছাকাছি চলে আসছি, এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মন্দিরের কাছাকাছি চলে আসছি। মন্দিরের ভেতরে মূর্তি দেখা যাচ্ছে, যাদেরকে তারা মূর্তির ঠাকুর বলে হিন্দু সম্প্রদায়। সেই একটি মন্দিরের ভেতরে এটা একটা মূর্তি, আমি ঝুম করে দেখানোর চেষ্টা করছি এবং মন্দিরে উঠতেছি না, যেহেতু একটা ভয়ঙ্কর পরিবেশ এখানে একা। আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা কিছুটা এখানে সরস্বতীর পূজা মূর্তি দেখা যাচ্ছে, সরস্বতী, এবং এটা সরস্বতী এবং দুর্গা মন্দির। তো তারা এখান থেকে গিয়ে ওই যে সামনে দিঘির পাড়ে যে ঘাট আছে, এই ঘাট দিয়ে নাকি তারা তাদের যে দিন দুর্গা পূজা কিংবা এরকম কোনো সময়ে তারা নাকি স্নান করে। যাই হোক, আমি শুনেছি এখানকার বৃদ্ধ হিন্দুরা বলে, কিন্তু আধুনিক হিন্দুরা এগুলা বলে না। একটি সাপ দেখা গেছে এর মাঝে, সে চলে গেছে। তো এখন তো বৃষ্টির সময়, মানে যে ঢোড়া সাপ কিংবা আমাদের দেশের এক সময় বিলুপ্ত প্রায় মাটগা আন্দা বা মেটে ঢোড়া সাপ এরকম বলা হয়। তো যাক, আমি ঘাটের দিকে এগিয়ে চলতেছি, ঘাটের দিকে যেতে যেতে আপনাদেরকে ঘাট দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই পথ সোজা মন্দির থেকে, মানে এটা একটু ইটের সোলিং কিংবা অন্য কোনো কিছু করে দিলে ভালো হতো, যেহেতু পানির স্রোত যায় আর পথ মানুষ একটু বেশি হাঁটাহাঁটি করার কারণে এটা একটু স্লিপ এবং পানি জমে আছে, কাদা জমে আছে। আমি এখান থেকে মন্দিরের সামনে থেকে হেঁটে হেঁটে আবার এখন সেই রামসাগর, মানে ওই বড় দিঘি যেটা রামসাগর, সেই রামসাগরের ঘাটে দুর্গা এবং সরস্বতীর যে ঘাট, সেই ঘাটের পাশে সামনে চলে আসছি। আমি নেমে দেখাচ্ছি যে এটাই সেই ঘাট, দুর্গা এবং সরস্বতীর ঘাট। এখানে সাধারণ মানুষজন কিন্তু গোসল করেন এবং হাত মুখ ধোন। পর্যটকরাও আসলে এখানে কিন্তু আমি বলে রাখি যে শুধু দেশি বিদেশি পর্যটক প্রতি বছর প্রায় 5 লক্ষাধিক পর্যটক এখানে আসেন এবং এখানে দেখে যান এটাকে। এটি আসলে প্রকৃতির কোলে কিছুক্ষণ থাকার জন্য এটা বেস্ট জায়গা আমি মনে করব। অত্যন্ত সুন্দর এই ঘাটটা আপনাদেরকে দেখালাম। সেই ঘাট দেখে আমি আবার দক্ষিণের দিকে রওনা করতেছি। আসলে একটু ভয় আছেই, যেহেতু এখানে
ঘাটের সামনে একটা সেলফি নিলাম, তারপরে চলে আসলাম আপনাদের পশ্চিম পাড়ে যে চিড়িয়াখানার ভেতরে অজগর সাপের খাঁচা অজগর দেখা যাচ্ছে। এখানে মূলত যে কাঠের বাক্সটির পাশে যে অজগরটা, সেটা ঝাপসা দেখা যাচ্ছে আমার ক্যামেরার কারণে, কিংবা ভেতরে সাদা দেওয়ালের কারণে এখানে ক্যামেরা ফুল ক্লিয়ার আসছে না। আর বাক্সের ভেতরে অনেক বড় একটা অজগর, সে অজগর সাপটি দেখে এখানে ইমু পাখির একটা বাসা ছিল, সেখানে কিন্তু এখন ইমু পাখি নেই। আর পরে আসলাম বানরের খাঁচার কাছে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি বানর আছে। বানরগুলো একেবারে কেমন চঞ্চল, এবং তাদের যে কর্মতৎপর বলা যায়। বানরের খাঁচার ভেতরে বানরগুলো আছে, এই যে বসে আছে। আমি খেপানোর চেষ্টা করিনি, এদেরকে খেপালে এরা অনেক বেশি খেপে যায়। অর্থাৎ ঢাকার সাধারণ কোনো চিড়িয়াখানার বানরের মতো এরা বন্য চিড়িয়াখানা, বন্য পাখিগুলো যেমন অবমুক্ত থাকে, এগুলোর চরিত্র অনেকটা তেমনই। চলে আসলাম হরিণের যে খাঁচা কিংবা হরিণের যে বাউন্ডারি, সেই বাউন্ডারির পাশে আমার কাছে সবচেয়ে সুন্দর যে আকর্ষণীয় পশু হরিণ। দেখতে অসাধারণ সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন হরিণের খাঁচার পরে আসলে আমি আস্তে আস্তে এখান থেকে বিদায় নেব, বাইরে যাব। তেমন একটি ইউক্লিপটাস বাগান আছে, সেটা অন্য সময় হয়তো আপনাদেরকে আবার দেখিয়ে দেব রামসাগরে। তো হরিণটাই আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং সুন্দর, দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগে। হরিণ দেখতে দেখতে আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা যে কোনো সময় যদি পান, তাহলে যদিও লম্বা পথ, তবুও ভালো লাগবে এই রামসাগরে এসে এর প্রাকৃতিক সৌন্দর্য অবগাহন করতে খুবই ভালো লাগবে। আসবেন, সবাইকে দেখার অনুরোধ করবি। শেষ করছি। আসসালামু আলাইকুম।